জুলাই সনদ কাগজে কলমে নয়, বাস্তবে দেখতে চায়, বাস্তবায়নের নিশ্চয়তা চায় এনসিপি। আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপি প্রতিনিধি দল দেখা করেছে, কথা বলেছে এবং বের হয়ে তারা ব্রিফিংয়ে সাংবাদিকদের সামনে এটি বলেছেন। এছাড়া নভেম্বরে গণভোটের কথা বলেছে জামায়াত ইসলামী। আর নভেম্বরে গণভোট চাওয়া মামাবাড়ির আবদারের মতো রুহুল কবির রিজভী বিএনপি নেতা তিনি মন্তব্য করেছিলেন। এছাড়া উপদেষ্টাদের দুর্নীতি নিয়ে কথা বলেছে এনসিপি। দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে বলেছে। বিএনপি বলেছিল গতকাল যে উপদেষ্টাদের মধ্যে অনেকেই নিরপেক্ষ নন, তাদের ব্যাপারে যেন প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেন। এছাড়া সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে অনুরোধ করেছিল বিএনপি। আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আদালতে একটা শুনানিও চলছে, কালকেও এ বিষয় নিয়ে শুনানি আছে। প্রধান বিচারপতি এটি নিয়ে কথা বলেছিলেন, আজকে তিনি এটি নিয়ে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকার যদি ফিরে সেটি কি সংসদের ক্ষমতাকে খর্ব করবে কিনা, এই প্রশ্ন করেছেন প্রধান বিচারপতি। যারা এই শুনানিতে অংশ নিয়েছেন তাদের কাছে তিনি, এবং এটি নিয়ে কালকেও শুনানি হবে। কাল বিএনপির প্রতিনিধি দল সিসির সঙ্গে দেখা করবে। সব মিলিয়ে নির্বাচন এবং সরকারের নিরপেক্ষতা, এই প্রসঙ্গগুলোই এখন রাজনীতির আলোচনায়। আমরাও কথা বলতে চাই এই দুটো বিষয় নিয়ে। আর স্টিল জনতন্ত্র গণতন্ত্র আপনাদের সঙ্গে আছে শেখ জায়েদ। দুজন অতিথি আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন। ডান পাশে আছেন জনাব মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি, স্বাগত আপনাকে। তারপর আছেন অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, আহ্বায়ক বিএনপি মিডিয়া সেল, আপনাকে স্বাগত। প্রসঙ্গর অবতারণা করেছি। এর মধ্যে গণভোট নিয়ে যেসব কথাবার্তা হচ্ছে, আজকে জামায়াতের যেই প্রতিনিধি দল গিয়েছিল প্রধান উপদেষ্টার কাছে, সেখান থেকে বের হয়ে বলেছে তারা যে বিএনপি গণভোট নিয়ে একটি জটিলতা তৈরি করছে। তারা জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে চায়। আগে বিএনপি গণভোট চায়নি, পরে যেহেতু সম্মত হয়েছে সেজন্য বিএনপিকে ধন্যবাদ। এবং আরেকটি প্রশ্ন তারা তুলেছে সেখানে যে 70 থেকে 80% কর্মকর্তা কর্মচারী সরকারি, তারা একটি দলের আনুগত্য করছে, এটিতে লেভেল প্লেইং ফিল্ড থাকছে না। জনাব মুজিবুর রহমান মঞ্জু, এই যে ঐক্যমত কমিশনে এত আলোচনা, জুলাই সনদ স্বাক্ষরের পর যে আবার নানা ধরনের বিরোধ নিয়ে বিরোধ হচ্ছে, আপনার পর্যবেক্ষণ কি বা এটা কেনই হচ্ছে, সমাধান কোন দিকে যাবে একটু শুনতে চাই। ধন্যবাদ শেখ জায়েদ। আমি আর পাভেল ভাই কিছুক্ষণ আগে একটা জায়গায় একসাথে ছিলাম, সেখানে এই বিষয়গুলো আমরা আলোচনা করছিলাম। আমি যেটা বলছিলাম যে দেখেন, এই বিগত ফ্যাসিবাদ সরকার প্রায় আপনার ১৫০০ লোককে, প্রশাসনিক কর্মকর্তা, তাদেরকে বঞ্চিত করেছে, কাউকে চাকরিচ্যুত করেছে, কাউকে প্রমোশন দেয় নাই, মানে নানাভাবে তাদেরকে বঞ্চনার শিকার করেছে। এবং এরা সবাই কিন্তু এই সরকারের কাছে একটা আবেদন করেছিল তাদের জন্য। সেখান থেকে প্রায় ৭৫০র মতো সরকারি কর্মকর্তাকে কোনো না কোনো ফর্মে তাদেরকে প্রদায়ন করা হয়েছে, প্রমোশন দেওয়া হচ্ছে। না, অনেক কাছে প্রদায়নও তাদের রিটায়ারমেন্টে চলে গেছে, তাদেরকে ভূতাপেক্ষ কিছু মানে পদ এবং সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। এখন এই যে ১৫০০ বা এই যে ৭৫০ যারাই হলেন, মানে ১৫০০ তো বঞ্চিত হয়েছেন, কিন্তু চাকরি বা সুবিধা ফিরে পেয়েছেন ৭৫০। এই ৭৫০ কারা? এই ৭৫০ই হলো আওয়ামী লীগ সরকারের দৃষ্টিতে, মানে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের দৃষ্টিতে এরা হচ্ছে সব বিএনপি জামাতের লোক। এই অভিযোগ দিয়ে এদেরকে বঞ্চিত করা হয়েছে। এখন আপনি যাদেরকে বলছেন বিভিন্ন জায়গায়, যেটা একটু আগে বললেন না যে ৭০ ভাগ ৬০ ভাগ লোক আছে, এরা কিন্তু কোনো না কোনো ফর্মে ওই বঞ্চিত লোকদের কথাই এখানে তাদেরকে রিপ্লেস করা হয়েছে, নানা পদে দেওয়া হয়েছে। এরা যখন বঞ্চিত ছিলেন তখন কিন্তু এরা এক পক্ষে ছিলেন। এখন যখন তাদের পদায়ন হয়েছে, এখন জামাত কিছু লোককে বলছে এরা বিএনপি, বিএনপি কিছু লোককে বলছে এরা জামাত। এখন কিন্তু তাদের মধ্যে একটা নিজেদের মধ্যে একটা বিভক্তি দেখা যাচ্ছে। কিছুদিন আগেও তারা কিন্তু ঐক্যবদ্ধ ছিলেন। তা আমরা যে রাজনীতিটা বারবার দেখতে চাচ্ছিলাম, যে এত বড় একটা ম্যাসাকার 16 বছর ধরে ফ্যাসিবাদের নিচে থাকতে থাকতে আমরা চেয়েছিলাম যে একটা আমাদের মধ্যে তো একটা বন্ধন তো তৈরি হয়েছে বিপদের মধ্যে। এই বন্ধনটা কি এতই ঠুনকো ছিল যে 1 বছর যেতে না যেতেই এখন একজন আরেকজনের বিরুদ্ধে, আপনি দেখেন বিভিন্ন জায়গায় মারামারি হচ্ছে জামাত বিএনপির মধ্যে। তো ঠিক এই একই আপনি এতক্ষণ যা পাঠ করলেন যে একটা গণভোট একমত হয়েছে, সেটা কি নভেম্বরে হবে না এটা একসাথে হবে, এই দুটো জিনিস নিয়ে এই দুই দলের মধ্যে একটা ইগো কাজ করছে। আমি আপনাকে বলি, নভেম্বরে হলে যেমন একটা সুবিধা আছে তেমনি একটা অসুবিধাও আছে। আবার একই দিনে হলেও কিছু সুবিধা অসুবিধা আছে। আমরা কিন্তু একই দিনে ভোট করার পক্ষে, ঠিক আছে, কিন্তু যখন দেখলাম আমরা তারা নভেম্বরের পক্ষে, এনসিপিও বলেছে, জামাতও বলেছে, তখন আমরা
ওখানকে আপনার ঐকমত্য কমিশনের প্রধানকে আমরা বললাম, বা ভাইস চেয়ারম্যান যিনি ছিলেন ওনাকে বললাম যে এটা এখন আপনারা দুই পক্ষের কথা শুনেছেন, আপনার একটা সমাধান দিয়ে দেন। কারণ এটা তো সাংবিধানিক কোনো বিষয় না, এটা কোনো আইনেরও বিষয় না, এটা হচ্ছে সুবিধা অসুবিধার ব্যাপার। কারণ আপনি দেখেন যখন নভেম্বরের ভোটের কথা বলছে জামাত, সেখানে তারা সুবিধা যেটা তুলে ধরছে যে সবাই তখন আলাদা করে ভোট দিতে পারবে, ভুল হবে না, যদি ইলেকশনের সাথে হয় তাহলে ব্যালট বেশি হবে ইত্যাদি ইত্যাদি। তখন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা তো এমনিতে 3টা ব্যালটে ভোট দেই, আমরা ইউনিয়ন পরিষদে দিই, সিটি কর্পোরেশনে দিই। এই জিনিসগুলো হয়েছে না, এই যে ক্রস যুক্তি, এটা তো আমরা সুবিধা হয়েছে যে কোন সুবিধা অসুবিধা আমরা বুঝতে পেরেছি। তো জামাত বলছে যে এটা যদি মানে ইলেকশনের সাথে হয়, আমরা তো সবাই নিজের ইলেকশনের দিকে ব্যস্ত থাকবো, এটা দিকে কারো মনোযোগ থাকবে না, হ্যাঁ, মানুষ এটার ব্যাপারে একটা কনসেন্ট্রেশন থাকবে না। আবার বিএনপি যে যুক্তিটা দিয়েছে, বিএনপি বলেছে যে যখন নভেম্বরে হবে তখন তো আমরা কেউ এটার দিকে মনোযোগ দেব না, কারণ আমাদের তো ভোটার আনা নেওয়ার কোনো দায় নাই। কিন্তু আমাদের ইলেকশন তো আমরা ভোটার আনা নেওয়ার একটা দায় থাকবে, আমরা বেশিরভাগ লোকেরা অংশগ্রহণ করবে। তো বলেন তো আপনি এখন বলেন, যুক্তি তো সবগুলাই মানে আছে, কোনো যুক্তিহীন কোনো কথা না। সুবিধা অসুবিধা বিবেচনা করে সরকার একটা সিদ্ধান্ত দিয়ে দিলে হয়। কিন্তু পরিস্থিতিটা এমন, ভাষাটা এমন ওনাদের যে জামাতেরটা যদি মানা হয় বিএনপি এটার সাথে থাকবে না, আর বিএনপিটা যদি মানা হয় জামাত এটার সাথে নাই। এই যে একটা ছোট ইস্যু নিয়ে করা, এটা আমি মনে করি যে এটা খুব দুঃখজনক, এবং এটা মানুষ নিশ্চয়ই ভালো চোখে দেখবে না। আমরা সমাধানটা করে ফেলতে পারি খুব সহজে, যেটা আমরা চেয়েছিলাম আউট অফ দি বক্স, মানে অনানুষ্ঠানিকভাবে একটা সমাধান করতে, যে বিএনপি যদি আপার হাউসে ভোটের পিরিয়ডটা যদি মেনে নিত, তাহলে এই সমস্ত জটিলতাগুলো সব কাটিয়ে ফেলা সম্ভব ছিল। গণভোটের সিদ্ধান্তটাও তো অনেক আগে আসে নাই, একেবারে শেষে আসে। গণভোটের ওটাও আমি বলেছি তো, যে আমরা তো আসলে কোনো সহজ সমাধান নাই আমাদের। আমরা তো একটা, ধরেন পৃথিবীতেই তো এটা একটা বিরল ঘটনা যে প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, সাথে তার সাঙ্গপাঙ্গ বিচারপতি, ডিসিএসপি, ওসি, মসজিদের ইমাম, মানে এরকম মানে জামাতবদ্ধ হয়ে পালিয়ে যাওয়ার ঘটনা তো বাংলাদেশে আর ঘটে নাই। তো এখন এই পালিয়ে যাওয়ার কারণে যে শূন্যতাটা, এটা তো একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন। ফলে এখানে আমাদেরকে কনসেনসাসের ভিত্তিতে একটা সমাধানে পৌঁছতে হবে, এবং নেক্সট পার্লামেন্টে গিয়ে এটাকে বৈধতা দিতে হবে। এছাড়া এই জন্য আমরা বলছি গণভোট দেন পার্লামেন্টের মাধ্যমে এটাকে একটা সেটেল ডাউন করতে হবে। আর বিএনপি নিজে যেহেতু 31 দফা সংস্কার চেয়েছে, আমরা সেজন্য বিএনপির উপর একটা চাপাচাপি করেছি যে দেখেন আপনারা নিজেরাই এই সংস্কারগুলো চেয়েছেন, আমরা হয়তো সেটার সাথে আরো কিছু ক্লারিফিকেশনে গিয়ে আমরা কিছু যোগ করেছি, আপনি একটা বড় দল হিসেবে মেনে নেন। তো এই মেনে নেয়া বা স্যাক্রিফাইস করার এই যুক্তি তর্কের জায়গায় এসে শেষ পর্যন্ত একটা সমাধানে আমরা পৌঁছেছি, কিন্তু এখন আটকে আছে এটার আদেশটা কি হবে, আর নির্বাচনটা কি আগে হবে না একই সাথে হবে। এই দুইটাও যদি আমি মনে করি সরকার সেটেল করে ফেলতে পারে তাহলে অসুবিধা নেই। কিন্তু অনেক জটিলতা কিন্তু বেরোচ্ছে এইগুলোর সূত্র ধরে। এই যে ধরেন কেউ বলছে যে কেউ সেফ এক্সিট চাচ্ছে, কেউ বলছে সরকারের ভিতরে দুর্নীতিবাজ, কেউ বলছে দলীয় পক্ষপাত, কেউ বলছে আমাদের কাছে আছে, মানে কি অডিও আছে, ভয়ানক কথা। কিন্তু এগুলো ধরেন যখন সারফেসে চলে আসবে তখন তো এই সরকারের পক্ষে টিকে থাকাই কঠিন হয়ে যাবে, এবং এই সরকার টিকে না থাকলে আমরা কার উপরে নির্ভর করবো? আমাদের কি সেই এফোর্ট নেওয়ার এখন শক্তি আছে যে আমরা আরেকটা নতুন সরকার করবো? সেই এফোর্ট করার অবস্থা তো নাই আমাদের। ধন্যবাদ আপনাকে। জনাব মওদুদ হোসেন আলমগীর পাভেল, আপনার বক্তব্য জানতে চাই। গণভোট আর এই নভেম্বরে হবে, এরা একসাথে হবে, এ নিয়ে যে কঠোর অবস্থান, এটার কঠোর অবস্থানে শেষ হবে কিভাবে? আমার মনে হয় এটাকে কঠোর অবস্থান না বলে আমরা বুঝবার চেষ্টা করি। মঞ্জু ভাই বলছিলেন যে যুক্তিটা কোনটা, তাই না? আমরা তো দুটোই পারবো না। আমরা গণভোটের ব্যাপারে যদি আমরা বলি নভেম্বর, অথবা বলি যে ইলেকশন, যে খরচের ব্যাপার আসছে, সেটা তো একটা আছেই। যদি ধরে নিই যে না ঠিক আছে, খরচ কোনো ম্যাটার না, আমাদের তো লক্ষ লক্ষ কোটি টাকা আমরা অপচয় করি, ভালো। প্রশ্নটা সেটা নয়। প্রশ্ন হচ্ছে যে যুক্তিসঙ্গতভাবে কোনটা সঠিক, এটি হলো মূল কথা। একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সেটা সুবিধাটাই কি, আগে করার সুবিধা কি? আগে করার সুবিধার কথা তো আমি বলবো, কারণ আমি আগে করার পক্ষে তো আমি নই, বরং অসুবিধা বলতে পারি। আমি অসুবিধাগুলো বলতে পারি, আর বরং আমি ফেব্রুয়ারিতে করার সুবিধাগুলো কি সেটা বলতে পারি। যেটা মঞ্জু ভাই যেটা বলেছিলেন, আমি কথাতে আসি। বিএনপি কিন্তু প্রথমে গণভোটের পক্ষে ছিল না। গণভোট বিএনপি মনে করেছিল যে
এটা গণভোটে যাওয়ার মতো বিষয় না, কারণ এখানে তো একাধিক বিষয় আছে। একটা কোনো সুনির্দিষ্ট বিষয় নিয়ে তো জনগণ এখানে গণভোট দিতে পারবে না। বলবে যে আমি সনদের এই সপক্ষে আছে কিনা, অথবা বলবে যে এই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যে 2 বছর মেয়াদি যে পরিকল্পনা আছে সেটার ব্যাপারে সবাই বাধ্যবাধকতা পালন করবে, এই বক্তব্যের সাথে আপনি একমত। একটা প্রশ্ন তো তৈরি করতে হবে, নির্বাচন কমিশন তো একটা কোশ্চেন দিয়ে তারপর গণভোট করতে হবে, তাই না? উনি পক্ষে বলবেন যে হ্যাঁ আমি পক্ষে কিংবা না। প্রশ্নটা হলো যে নভেম্বর মাসে তো দেরি তো নেই, নভেম্বর মাসে একটা কতদিন বাকি আছে, তো দেশের মানুষ কি একটা গণভোটের জন্য প্রস্তুত? হ্যাঁ, গণভোটের জন্য যে প্রস্তুতি দরকার, নির্বাচন কমিশনও তার প্রস্তুতি আছে। গণভোটের জন্য যতগুলো নির্বাচন কেন্দ্র আছে দেশের, সমস্ত নির্বাচন কেন্দ্রে ব্যালট তৈরি করে সেখানে পৌঁছাতে হবে, সেই জায়গাতে ভোটার লিস্ট পৌঁছাতে হবে, রিটার্নিং কর্মকর্তার থেকে শুরু করে তাদের যাবতীয় প্রক্রিয়া যেগুলো আছে, এজেন্ট দেওয়া থেকে শুরু করে পোলিং অফিসার নিয়োগ করা থেকে শুরু করে সব করতে হবে। এখানে কোশ্চেনটা হচ্ছে যে একজন লোক ভোট দিতে আগ্রহী হবে, গণভোটে অংশ নিতে আগ্রহী কেন হবে? এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে যেটা উনি বললেন যে সবাই জামাত ধরে একবারে পালিয়েছে, তারা কি সবাই পালিয়েছে? আমরা তো অনেক সময় বিভিন্ন জরিপে দেখি যে তাদের একটা উল্লেখযোগ্য অংশের অবস্থান দেশে একটা আছে, জরিপে অংশ তারা জরিপে অংশ নিচ্ছে তারা। তাহলে যদি এমন হয় যে যারা মনে করছে যে নিরুৎসাহিত বোধ করছে যে গণভোট তো আর কি, আর এমন আমি গেলেই কি না গেলে কি, এখানে তো আমার কোনো প্রার্থী নেই, আমি কাকে ভোট দিচ্ছি, আগ্রহ খুব কম। আর তাছাড়া প্রশ্নের জটিলতা বুঝেও হয়তো অনেকে মনে করবে যে এই প্রশ্নের উত্তর হ্যাঁ দেওয়া ঠিক না দেওয়া ঠিক, আমি তো বুঝি না, কেউ তার সংবিধান বিশেষজ্ঞ না, তো ফলে তারা যাওয়ার ক্ষেত্রে অনাগ্রহী বোধ করবে না। আর ওরা যদি মনে করে যে গণভোটটাকে বাতিল করতে হবে, কারণ এটা তো রীতিমতো তাদের অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করার জন্য তো গণভোট, এখানে আওয়ামী লীগের অবস্থানটা কী হবে? তারা গণভোটের পক্ষে ভোট দেবে না তো। তাহলে আমরা যদি একটা বিপুল সংখ্যক জনগোষ্ঠী যদি এটার পক্ষে না দাঁড়ায়, তাহলে এটা জনগণের প্রতিফলন হিসেবে এই জুলাই সনদ প্রতিষ্ঠিত হয়েছে, সেই সত্যিটাকে আপনি দাঁড় করাবেন কী করে? যদি এমন হয় যে শুধুমাত্র 5%, 40% এখানে হাজির হলো, প্রায় কাছাকাছি সংখ্যক পক্ষে বিপক্ষে থাকলো, 1-2% পক্ষ জয়লাভ করলো, আপনি ধরে নেবেন যেটা রিপ্রেজেন্টেটিভ একটা স্যাম্পল, রিপ্রেজেন্টেটিভ একটা পিকচার, রিপ্রেজেন্টেটিভ একটা ইলেকশন। তার বিপরীতে যদি আমি নির্বাচন, জাতীয় সংসদের যেদিন নির্বাচন হবে, সেখানে এই প্রায় 3টি নির্বাচন বঞ্চিত একটা বিশাল জনগোষ্ঠী, যারা এই 3টি নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পায়নি, তারা তাদের পছন্দের সরকার গঠনের জন্য একটা নির্বাচনে অংশ নেবে, আর সে জায়গাতে তারা গণভোটের ক্ষেত্রে তার মতামতটা দিয়ে যাবেন। আপনি কোনটাকে যৌক্তিক মনে করবেন? তারপরে আরেকটা কথায় আসি, সেটা হচ্ছে যে আপনার প্রস্তুতি তো নেই, সময় নেই আপনার হাতে, আর তারপরে যেটা আছে ব্যয়ের একটা প্রশ্ন, এত একটা চরম বিশাল পরিমাণ একটা অর্থ ব্যয় করবেন আপনি, অর্থাৎ এগুলো কিছুই না। আর আপনি যদি আরেকটা জায়গায় যান, সেটা হচ্ছে যে নির্বাচন একটা অনুষ্ঠিত হয় একটা দেশে আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনায় 90 দিন সময় দিয়ে, এই 90 দিনের সময়ের মধ্যে তাদের 2টা নির্বাচন করতে হবে। আপনি তো বলছেন একটু আগে যে তত্ত্বাবধায়ক সরকারের মানে আদলটা তৈরি হওয়ার সময় এসে গেছে, তাদের চারিত্রিক বৈশিষ্ট্যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাপনা যেরকম থাকে সেরকম করে দেখাবার সময় এসে গেছে। সেই হিসাবটা তো নভেম্বর মাসেই শুরু হবে। যদি 90 দিনের হিসাব আমি যদি করি, তাহলে যদি রোজার আগে যদি আপনি নির্বাচন করতে হয়, তাহলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, হ্যাঁ, তাহলে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে আপনাকে কাউন্ট ডাউন করতে হবে 90 দিনের। তাহলে আপনি সেই সময়ের ভিতরে একই তত্ত্বাবধায়ক চরিত্রে একটা সরকার গণভোট করবে, তারপর আবার জাতীয় সংসদে নির্বাচন করবেন। আর কি প্রসঙ্গ আসছে যে 70 থেকে 80% সরকারি কর্মকর্তা কর্মচারী সেগুলো হচ্ছে আপনার বিএনপি মতাদর্শের মানুষ, জামাতের পক্ষ থেকে অভিযোগ, আর লেভেল প্লেইং ফিল্ড নাই, নির্বাচন কমিশন হচ্ছে পক্ষপাত দুষ্ট, এই অভিযোগ হচ্ছে এনসিপি। দুটার উত্তরই দিই। একটা হচ্ছে আপনার কি মনে হয়, আপনি দেখেন যে বিএনপির লোকজন প্রশাসনের সব জায়গায় আছে, আমি তো দেখি যে পুরো বাংলাদেশের যেরকম না গদ্যময় হয়ে গেছে পৃথিবী, এখন পৃথিবী জামাতময়, এত যে কোথায় ছিল আমরা কোনো বুঝতে পারিনি কোনোদিন, যে সরকারের প্রশাসনে বিশেষ করে স্বাস্থ্য এবং শিক্ষা এই দুটা যে এত বেশি জামাতময়, এটা বোধহয় দেশের মানুষ কল্পনাও করে নাই। এবং যে কোনো জায়গাতে আমি চিকিৎসক হিসেবে আমি জানি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বা স্বাস্থ্যের বিভিন্ন পদের ক্ষেত্রে যাদের পদায়ন হয়েছে, সেগুলো ওই যে একটা শব্দ বেরিয়েছে একটা আর কি, গুপ্ত শব্দটি একটা আমার মনে হয় যে রাজনীতির বিবেচনায় একটা অশ্লীল শব্দ। রাজনীতিতে সত্যকে সত্য বলা, যেমন মঞ্জু ভাইরা সত্য কথনের খেসারত দিচ্ছেন, উনি প্রতিবাদটা করেছেন যে তিনি মতাদর্শের ক্ষেত্রে তার একটা বৈপরীত্য অবস্থা ছিল, সেটি উনি চেয়েছিলেন, তো সেই জায়গাতে উনি তো গুপ্ত থাকেন নাই, প্রকাশ্যে বলেছেন। তো এখন যদি আপনি বলেন যে না, আওয়ামী স্বেচ্ছাচারিতাকে আপনি প্রতিহত করবার জন্য বা বেঁচে থাকার জন্য আপনি ওদের আশ্রয় নেবেন এবং রাজনীতি করবেন,
পরবর্তী পর্যায়ে যখন সুবিধাজনক সময় বেরিয়ে এসে বলবেন যে আমি ভাই কৌশলগত কারণে আমি গুপ্ত হয়েছিলাম। তাহলে এটা কি আদর্শ প্রতিষ্ঠা করে? তাহলে তো আমরা যারা দেখি যে যারা রাজনীতির ক্ষেত্রে যারা প্রাণ জীবন বিসর্জন দিয়েছেন, যারা মিছিলের সামনে থেকে বুকে রক্ত রাজপথে ঝরিয়েছেন, প্রাণ দিয়েছেন, যারা জেল জুলুম খেটেছেন, তাদের কোনো অবদান নেই। কি জন্য? তারা কৌশলটা জানেন না, তারা গুপ্ত হতে পারেন নাই। তাহলে এই গুপ্ত বাহিনী বেরিয়ে এসে প্রশাসন এবং সার্বিক জায়গাতে সকল জায়গাতে তাদের এত একচ্ছত্র আধিপত্য, সব জায়গাতে আপনি তো দেখছেন যে প্রশ্ন একের পর এক উঠছে এগুলো। সুতরাং এগুলো একটা কথার কথা। এই কথার কথা বলার মধ্যে দিয়ে আরেকটা নতুন, ওনারা আবার এটাকেও আপনারা যেটা বলেন এটাকেও কথার কথা বলে না। ঠিক আছে, আমার মনে হয় যে এই জায়গাতে যদি আপনি নির্মোহভাবে দেখেন, যদি নির্মোহভাবে যদি আপনি বিচার বিবেচনা করেন, তাহলে কোথা থেকে হবে? আপনার কি ধারণা, আপনি কি এটা বিশ্বাস করেন যে এখন যারা আছেন গত 15-17 বছর ধরে বিএনপি তো রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল না। সরকারি একজন কর্মকর্তার সর্বোচ্চ 30 থেকে 35 বছর চাকরি করার সুযোগ থাকে। তার মধ্যে 17টি বছরের মধ্যে বিএনপি নেই, যেখানে আপনি জানেন যে পুলিশ ভেরিফিকেশন ফর্মের মধ্যে লেখা থাকতো যে পরিবারের কেউ বিএনপি করে কিনা, এই পরিবারের কোনো একটা ব্যক্তি অমুক দল করে কিনা, তারা মামা দাদা খালা, এমনকি এটা সেনাবাহিনীতে নেই, ওর ক্ষেত্রে এরকম যাচাই বাছাই এরকম করে হয়েছে। তাহলে যে 17 বছর ধরে বিএনপি মতাদর্শে কোনো একটা লোককে সরকারি চাকরিতে সুযোগই দেওয়া হয়নি, তাহলে ওই ব্যক্তিকে আপনি কোথা থেকে খুঁজে বের করবেন? এখন প্রশাসনে এত বেশি, বরং বলতে পারেন গুপ্তগুলো পাইতে পারে, কারণ গুপ্ত হয়ে যদি থাকেন তার তো সে সমস্যা হয়নি। তার কারণ উনি তো আওয়ামী লীগের লেবাস ধরেছিলেন বলে তার পক্ষে তো সেই বিএনপি হওয়ার আশঙ্কাটি আসেনি। তখন যারা ইনভেস্টিগেশন করতে গেছে তখন বলেছে হ্যাঁ ও তো আওয়ামী লীগের লোক, কেন গুপ্ত। আর প্রকাশ্যে বিএনপি রাজনীতি করেছে। আর গত 17টি বছর ধরে যার নামে ছাত্র দলের একটা সামান্যতম চিহ্ন আছে, অথবা বাড়ি হিসেবে বিশেষ কিছু জায়গা যেখানে বিএনপির ভোটের প্রাধান্য আছে, সেই জায়গায় যদি কারো বাড়িঘর হয় তো তাকে সরকারি নির্বাচন কমিশনের নিরপেক্ষতার কথা যদি আপনি বিবেচনা করতে চান, একজনের পক্ষ নিরপেক্ষতা নির্মাণ করেন করতে। আমরা বলি না পক্ষপাত দুষ্ট রেফারি, ওরা তো রেফারির দায়িত্বে আছে। তো তারা কোনো খেলা পরিচালনা করেছে, কোন নির্বাচন করেছে? তো যারা কোনো নির্বাচনই করলো না, নির্বাচন কোনো অনুষ্ঠানই যারা করলো না, যাদেরকে আপনি নির্বাচনের কোনো দায়িত্বই দিলেন না, তাই সেই রেফারির আপনি পক্ষপাত দুষ্ট বুঝলেন কি করে? তো কথা বলার জন্য একটা কথা বলতে গেলে তো বলতেই পারেন। প্রতীক দিচ্ছে না শাপলা, না শাপলা প্রতীক দিচ্ছে না কি দিচ্ছে না সেটা তো অন্য হিসাব, সেটার উত্তর নির্বাচন কমিশন দেবেন। তারা তো বলেছেন যে তারা কোনো রকম কোনো চাপের মুখে নথি স্বীকার তারা করবেন না, আজকে বলেছে। হ্যাঁ, তারা যদি সেই জায়গায় তাদের অবস্থা অনড় থাকে, তারা নিশ্চয়ই তারা কোন প্রতীক কাকে দিচ্ছেন কাকে দিচ্ছেন না এই ব্যাপারে তো তাদের একটা ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাতে সন্তুষ্ট হতে হবে। যদি কেউ সন্তুষ্ট না হয় আদালতের আশ্রয় নিতে পারে, সেখানে যদি তাদের যুক্তিতে যদি না টেকে তাহলে মেনে নিতে হবে। আর আমার জানা মতে যে কোনো রাজনৈতিক দল একটা একক প্রতীক নিয়ে কিন্তু আবেদন করে না, তাদের কিন্তু একটা বিকল্প প্রতীকের কথা তিনটা প্রতীক দিতে হয়। তাহলে সেক্ষেত্রে আপনি একটা প্রতীকের উপরে এত জেদাজেদি কেন করছেন না? এটা তো একটা যুক্তিসঙ্গত কথা। তাদের চাওয়া যদি 3টা থাকে তাহলে 3টার মধ্যে যে কোনো 3টার মধ্যে যে কোনো একটা তাদের মতন হতেই পারে, পছন্দেরটা হতেই পারে তাদের। জি, ধন্যবাদ আপনাদের দুজনকে। একটা বিরতি নেই, বিরতির পর এসে আমরা কথা বলতে চাই। বিএনপি 300 আসনেই প্রার্থী চূড়ান্ত করেছে, প্রার্থীদের কল দেওয়া শুরু করেছেন দলের শীর্ষ পদে যারা আছেন তারা, বিশেষ করে যেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি নাকি ফোন দিচ্ছেন, এমন সংবাদ হয়েছে গণমাধ্যমে। নাকি তো আপনার কাছ থেকে দিচ্ছেন, তাই তো দিচ্ছেন কিনা বা এটা চূড়ান্ত হয়েছে কিনা আপনি বলবেন। একটা বিরতি নিচ্ছি, আরআইসিএলসির জনতন্ত্র গণতন্ত্র একটা বিরতি, ফিরছে একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবার স্বাগত, দেখছেন আরআইসিএলসির জনতন্ত্র গণতন্ত্র, সঙ্গে আছি শেখ জায়েদ, আছেন অতিথিরা। কথা বলছিলাম চলমান রাজনৈতিক প্রসঙ্গে, নির্বাচন, নিরপেক্ষতা, এই প্রসঙ্গগুলোতে। নির্বাচন কমিশন থেকে আজকে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম তিনি বলেছেন, নির্বাচনে যদি কোনো কারণে দুপক্ষ সহিংসতা করে এবং কেউ আটক হয় তাকে ভোটের আগে ছাড়া হবে না, এটি বলেছেন তিনি। আমরা দেখেছি এখনই হচ্ছে সংঘাত সংঘর্ষে জড়াচ্ছে বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীরা। নোয়াখালীতে আমরা আগের দিন পর দিন টানা 2 দিন সংঘর্ষ দেখেছি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা মিছিলে আক্রমণাত্মক ভাষার ব্যবহার, এই বিষয়গুলো আমরা দেখছি, কিন্তু এখন সেটি আবার হাতে হাতে মল্লযুদ্ধে ছড়িয়ে যাচ্ছে। জনাব মুজিবুর রহমান মঞ্জু, এটা কি বাড়তেই থাকবে? সরকার তাহলে এইখানে কোনো ভূমিকা রাখবে? এখন পর্যন্ত আমরা কোনো ভূমিকা দেখি নাই যে আইন শৃঙ্খলা বাহিনী খুব কঠোর কোনো ভূমিকা রাখছে। ইলেকশন কমিশনার বলেছেন যে ধরা হলে ছাড়া হবে না। জি, ধরা হবে কিনা সেটাই তো প্রশ্ন, ধরতে পারবে কিনা। আপনাকে আমি একটা ছোট ছোট উদাহরণ বলি, যেমন আপনি নোয়াখালীতে দেখেছেন গত কয়েকদিন আগে দেখলাম যে বিএনপি জামাতের মধ্যে একটা ভালো মারামারি হয়েছে, সেখানে যথেষ্ট আহত হয়েছে। মসজিদে কি একটা অনুষ্ঠান করা কেন্দ্র করে, তো একই রকম ঘটনা আরো কয়েক জায়গায় ঘটেছে। আপনি কি দেখেছেন সাথে সাথে কেউ গ্রেফতার হয়েছে? সেখানে হয় না, আর্মিও গিয়েছিল। কিন্তু
তো এই যে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটছে, মানে কেউ কাউকে নিবৃত্ত করে নাই সেখানে, পুলিশ আসছে বা পুলিশের সামনে ঘটনা ঘটছে, পুলিশ কিন্তু কাউকে গ্রেফতার করছে না বা করতে পারছে না বা করার সাহসও করছে না, এরকম কিছু হতে পারে। দ্বিতীয় হচ্ছে যে বহু ঘটনায় আমরা দেখেছি, যেমন আমার মনে আছে চট্টগ্রামের একটা ঘটনা, এই আপনার একটা একজন নারীকে পেছন থেকে লাথি মারা হয়েছে, প্রেস ক্লাবের সামনে বা কোথাও এরকম একটা ঘটনা ঘটেছে। যিনি লাথি মেরেছেন তাকে ব্যাপার বলা ছিল উনি জামাতের বা শিবিরের প্রাক্তন, এরকম প্রথমে অস্বীকার করেছিল, পরে জামাত তাকে বহিষ্কারও করেছে। কিন্তু 3 দিন হওয়ার পর দেখা গেল তাকে পুলিশ গ্রেফতার করে নাই, সে পরে আদালতের মানে আত্মসমর্পণ করে সে পরে বেল নিয়েছে, একদিন কিছুদিন সে জেলে থেকে। অর্থাৎ আমি আপনাকে বলতে চাচ্ছি যে এই ধরনের গন্ডগোল ঘটনায় মানে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে এবং গ্রেফতারের কিন্তু খুব বেশি নজির নাই। এবং রাজনৈতিক দলগুলো তার যে ক্ষমতা, যে বহিষ্কার বা পদ স্থগিত করা, ওইটুকু প্রয়োগ করে তো আর কিছু করার থাকে না। আপনি তো প্রবণতা তো দেখতেই পাচ্ছেন। একদল ধরেন গ্রেফতার করবে কিভাবে? একজন ওসি যদি গ্রেফতার করে, আপনার মনে আছে ওই যে পটিয়া বা কোনো একটা থানায় একটা ওসি ঘটনা ঘটে, পরে তো ছাত্ররা রাস্তা ব্যারিকেড দিয়ে ওসিকে ওখান থেকে উইথড্র করিয়েছে। এখন আমার লোক যদি গ্রেফতার হয়, আমি ওসিকে বলবো এই বিএনপির লোক, যার কারণে আমার লোককে গ্রেফতার করছে। বা উনার কোনো লোক, পাভেল ভাইয়ের কোনো লোক যদি গ্রেফতার হয়, পাভেল ভাই তাকে বলবো যে এই বিপার্টির লোক বা আপনি স্বৈরাচারের দোসর, বিভিন্ন রকম কথা বলবে। এখন এই জায়গাটায় আমরা অতীতে যে কোনো সময় আমরা দেখেছি কেয়ারটেকার গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার খুব পাওয়ারফুল থাকে এবং তারা কিন্তু এই সমস্ত জায়গায় একদম মানে স্ট্রং একটা পজিশন নেয়। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এবারে খুবই নমনীয়। এটা ইলেকশনের জন্য সবচেয়ে বড় থ্রেট। আমরা যখন ইলেকশন ইস্যুতে সিএসির সাথে দেখা করেছি, আমি পুলিশের আইজির সাথে দেখা করেছি, বিভিন্ন জায়গায় দেখা করেছি, আমরা অফ দি রেকর্ড অনেকগুলো কথা জানার চেষ্টা করেছি ওনাদেরকে, সেগুলো বাইরে প্রকাশ করাটা খুব কঠিন। যেমন আমি একজন খুব উচ্চপদস্থ পুলিশ অফিসারকে জিজ্ঞেস করেছি, ধরেন বিএনপি জামাতের ব্যাপক মারামারি লাগলো বা বিএনপির মধ্যেই মারামারি লাগলো আপনার নমিনেশন নিয়ে, তা আপনারা কি এটা থামাতে পারবেন? তো উনি আমাকে হেসে হেসে বললেন যে আপনারা মারামারি করলে আমরা থামাবো কিভাবে? আপনারা মারামারি করবেনই বা কেন? আপনারা না একতাবদ্ধ ছিলেন? তার মানে কি? উনি কিন্তু বলতে পারলেন না যে হ্যাঁ শিওর আমরা থামাবো, শিওর আমরা অ্যাকশন নেব, আমরা কে বিএনপি কে জামাত কে এনসিপি আমরা দেখবো না, এটাই তো বলা উচিত ছিল। কিন্তু উনি বললেন যে আপনারা মারামারি করলে আমরা কিভাবে থামাবো? আপনারা তো উভয় পক্ষই গণঅভ্যুত্থানের শক্তি। তো এটা তো একটা সত্য কথা। এই জিনিসটাকে আপনি যতই অ্যাভয়েড করেন, যতই পেশাগত জায়গা থেকে শুদ্ধ ভাষায় কথা বলেন, লাভ নাই তো। এখন এইটা সমাধানের একটাই পথ, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোকে এটা বুঝতে হবে যে ভাই আপনারা একটা কঠিন আগুনের মধ্যে পড়া ছিলেন 15টা বছর। বিএনপি 3বার পপুলার ছিল। 2014 সালে যখন ইলেকশন হয়, বিএনপি সেদিন যদি ফেয়ার ইলেকশন হতো তাহলে বিএনপি জিততো না? বিএনপি জিতবে এই আশঙ্কা থেকেই তো মানে 153 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতা করেছে, তাই না? তা বিএনপি একই সময় দেখেন 18তেও পপুলার ছিল, 18তে আরো বিএনপি একটা বিরাট অ্যালায়েন্সও তৈরি করেছে, ঐক্যফ্রন্ট। তাহলে বিএনপি 3বার মানে পপুলার পার্টি হয়েও ইলেকশনে যেতেও পারে না, ইলেকশনে জিততেও পারে নাই, আন্দোলন করেও হটাতে পারে নাই। এবং কি হয়েছে? বিএনপির নেতারা গুম হয়েছে, খুন হয়েছে, লক্ষ লক্ষ মামলা বিএনপি লোকদের বিরুদ্ধে হয়েছে। তো ওনারা কি এটা উপলব্ধি করবে না যে আমরা কি একটা খারাপ অবস্থা ছিলাম? এখন না হয় আমরা মানে এত তাড়াতাড়ি এত ভালো হওয়ার দরকার কি? আর যতটুকু ভালো হয়েছে ততটুকুতে থাকি না। জামাতের লোকদের কথা কল্পনা করেন, তাদের বাড়িঘরে থাকতে পারে নাই, তাদের দল নিষিদ্ধ হয়ে গেছে, তাদের অফিস আদালত, তাদের অফিস তো বন্ধই ছিল সারা বছরের পর বছর, শুধু মানে লাস্ট এসে সে নিষিদ্ধ হয়েছে, কিন্তু তার আগে তো তারকে কোথাও বসে মিটিংও করতে দেয় নাই। তো সেই জামাত এখন সব জায়গায় মিটিং করতে পারছে, ডাকসুতে জিততে পারছে, চাকসুতে রাকসুতে সব জায়গায়, এতটুকুতে সন্তুষ্টি নাই। তারপরে বিএনপির সাথে জামাতের সাথে এই যে দুই পক্ষের বিষয়টা, আমি জানি না, আমি ওনাদের দলের লোকদের এটা দৃষ্টিভঙ্গি কি। আমার কাছে মনে হচ্ছে যে ওই যে একটা কথা বলে না যে আমি যখন অধিক পেয়ে গেছি তখন আমি আরো বেশি পাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছি। তুই শুনতে চাই পাভেল ভাইয়ের কাছ থেকে, সেটি সরি পাভেল ভাই, যে উনি উপলব্ধির কথা বলেছেন। নোয়াখালীতে আমরা প্রথম দিন যেদিন দেখলাম যে মসজিদে অনুষ্ঠান করাকে কেন্দ্র করে যুবদল এবং শিবিরের মধ্যে মারামারি হলো, তারপর দিন সেটির প্রতিবাদে শিবির আবারও মসজিদে প্রোগ্রামের আয়োজন করে, সেখানে আবারও মারামারি হলো। প্রথম দিন কেন বুঝতে পারলো না যে মারামারি করাটা ঠিক হচ্ছে না, বা আপনাদের কেন্দ্র থেকে কি কোনো ধরনের
নির্দেশনা বা কিছু এরকম দেয়া হয় না? বা মজার ঘটনা হচ্ছে আমি দেখলাম যে জয়নাল আবদিন ফারুক সাহেব আবার একটা অসাধারণ সুন্দর কথা বলেছেন যে ভাই ভাই, হ্যাঁ ভাই ভাই, ওইটা ঠিক আছে। তবে এমনিতে আমরা এরকম তো আরো ঘটতে পারে। আমরা কিন্তু মূল জায়গাতে কিন্তু আমরা কেউ যেতে চাইছি না। হ্যাঁ, আমরা মারামারি ঘটনাটাকে হয়তো সামনে এনে বলছি যে এক পক্ষ আর পক্ষে মারামারি করছে। মসজিদে রাজনীতি করব কি করব না, এই প্রশ্নটা তো প্রথমে আসা উচিত, তাই না? আমরা অনেক জায়গায় দেখছি যে ইমাম সাহেব জুমার নামাজের খুতবা দেওয়ার সময় বিমর্ষ হয়ে মাথা নিচু করে বসে আছেন, তার পাশে একজন প্রার্থী দাঁড়িয়ে কথা বলছেন, একেবারে তারস্বরে তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এটা আমার ধর্মকে, অন্যদের কাছে যারা আমাদের এই ধর্মকে প্রতিপালন করে না, তাদের কাছে আমাদের ধর্মের যে সুষমাটা ছিল সেটিকে অনেকটা ম্লান করে দেয়। তো এখন ভোটের বাক্সে কিছু ভোট বাড়াবার জন্য আমি ধর্মকে এতটা কলঙ্কিত করব কি করব না, এই প্রশ্নটা কিন্তু এখানে আসে। তো এই মসজিদ কেন্দ্রিক রাজনীতিটা কিন্তু যারা সৃষ্টি করেছে, আমরা যদি তাদের দিকে আঙ্গুল না তুলে এখানে মারামারি হয়েছে এটাকে যদি সামনে আনি, তাহলে আসল সমস্যার কিন্তু সমাধান আমরা করতে পারবো। কারণ এখানে একটা আবেগের প্রশ্ন আছে। যারা সাধারণ মুসল্লি, যারা কোনো রাজনীতি করেন না, বিএনপি করেন না, জামাতে করেন না, উনি তো ওখানে আল্লাহর জন্য, আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য, চাইবার জন্য তিনি একটা প্রথাগত নামাজ পড়তে গেছেন। তাকে আমি জোর করে আমার পক্ষে ভোট না দিলে আপনি বেহেশতে যেতে পারবেন না, এটা জান্নাতের টিকিট বিক্রি হচ্ছে, এগুলো বলে আর কতকাল এই কাজগুলো হতে থাকবে? যেটা মঞ্জু ভাই একটাকে বলছিলেন যে আমরা স্বৈরাচারকে তাড়িয়েছি, এখন আমাদের জন্য একটা সত্যিকার অর্থে বিশুদ্ধ বাংলাদেশ গড়ার একটা সুযোগ তৈরি হয়েছে। আজকে যখন এই যুদ্ধগুলো হয় তখন সবচেয়ে বেশি পুলকিত হয়, সবচেয়ে বেশি আনন্দিত হয় তারা দেশের বাইরে বসে থেকে এই আনন্দকে দেখছে, এবং দেশের ভেতরে তাদের দোসররা যারা আছে তারা বলছে তারা একটু ভালো করে লাগুক, তারপর একটু পরে আমরাও নামবো। আমার যেটা মনে হয় কি যে এই মুহূর্তে পুরো ফোকাসটা এই অন্তর্বর্তীকালীন সরকারের এখনকার আচরণ, যেটা আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকারের মতন আচরণটা হওয়া দরকার। তত্ত্বাবধায়ক সরকার হিসাবে কিন্তু তাদের বেশ কিছু দায়িত্ব আছে। প্রধান দায়িত্ব হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন করা, যেটা প্রধান উপদেষ্টা বারবারই বলছেন আমার চ্যালেঞ্জ। শুধু চ্যালেঞ্জ বললে তো হবে না, এই চ্যালেঞ্জ কি আপনি ক্ষেত্রকে নির্ধারণ করেছেন? চ্যালেঞ্জ কোন কোন জায়গায় আপনি কি নিশ্চিত যে বাংলাদেশের যতগুলো নির্বাচন, যেগুলো 300টা আসন হবে, 300টা আসনের ভেতরে হাজার হাজার নির্বাচন কেন্দ্র আছে, প্রত্যেকটা একটা আসনের 120-30 পর্যন্ত একটা জায়গায় নির্বাচনের কেন্দ্র থাকে, সেই জায়গায় ভোটটা সুষ্ঠু হওয়ার জন্য আপনার কি প্রস্তুতি আছে? আপনি কাকে নিয়ে কাজ করছেন? যে পুলিশ বাহিনী, যে প্রশাসন, একেবারে নীরব, কোনো কিছু ঠেকাচ্ছেন না তারা। তো সেই জায়গাতে আপনার প্রশিক্ষণটা কই, আপনার অ্যান্টিসিপেশনটা কই, আপনি কোন কোন চ্যালেঞ্জকে মোকাবেলা করবেন, আপনার চ্যালেঞ্জে সে ধারণা আছে? আপনার সাইবার ক্রাইম ওই ইলেকশনের আগে কোন পর্যায়ে যাবে, আপনি কোনো প্রস্তুতি নিয়েছেন? সোশ্যাল মিডিয়া, ফেসবুক এখন যে পরিমাণ কদর্যতার পর্যায়ে পৌঁছে গেছে, নির্বাচন আসার আগে আগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে যে পরিমাণে চরিত্র হনন হবে, অথবা নির্বাচনের কয়েক ঘন্টা আগে একজন প্রার্থী নামতে বলো যে আমি অমুককে সমর্থন করে আমার প্রার্থীতা প্রত্যাহার করলাম। ওনাদেরকে বিটিআরসিকে এরকম কোনো ইনস্ট্রাকশন দিয়েছেন? তারা কি এরকম দলগুলোর সাথে রাজনৈতিক দল হিসেবে আপনাদের নিজেদের কর্মীদেরকে নিবৃত্ত রাখা, সংঘর্ষে না জড়ানো, একজন আরেকজনকে আক্রমণ না করা, এই ধরনের কিছু না ঘটানো, সেটার জন্য রাজনৈতিক দলগুলোর কি দায় আছে বা তারা কি? অবশ্যই আছে। আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় প্রত্যেকটা বক্তৃতাতে একটা কথা বলেন, আপনি নিজেরাও যদি লক্ষ্য করে দেখেন সেটা, উনি বলেন যে গুটি কয়েক দুষ্কৃতিকারীর জন্য আমার দলের এত বড় প্রাপ্তি, এত বড় বিশ্বর, এত বড় অবদান সবকিছু ম্লান হয়ে যাবে, এটা উনি মানবেন না। 7,000-এর বেশি নেতাকর্মীকে উনি দল করেছেন। আপনি একটা রাজনৈতিক দল বাংলাদেশে কোথাও দেখাতে পারবেন যে এই অল্প সময়ের মধ্যে শুধুমাত্র শৃঙ্খলার একটা অভিযোগ আসা, কোনো প্রমাণ করার দরকার হয়নি, কিন্তু পারসেপশনটাকে উনি গুরুত্ব দিয়েছেন। আর তারপরে বলেছেন কি যে অপরাধের বিচার করা তো আমার কাজ না, অপরাধের বিচার করবে দেশের প্রচলিত আইন। তা আপনি যদি সেখানে না যান তাহলে কি করে এটা হবে? আপনি সহিংসতার কথা আপনি বলছিলেন যে একটু আগে নির্বাচন কমিশন বলেছে যে যদি কেউ সহিংসতায় জড়ায় তাহলে যদি কেউ ভোটের আগে ছাড়বে না, এই কথাটাও তো বোধহয় ওই রকম ছাড়া না ছাড়া ব্যাপারটা আদালতের আইনের প্রশ্ন আছে। এই জায়গায় এইভাবে বলাটাতে মনে হচ্ছে যে তারা হয়তো তাদের নিয়ন্ত্রণ রেখার বাইরে চলে গেছে। তারা কি এটা বলেছেন কোনো সময় যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের জন্য বা সেখানে এই সহিংসতা হলে তার প্রতিকার কি করে করবেন? প্রধান নির্বাচন কমিশনার তো বলেছিলেন কয়েকদিন আগে যে আগামী নির্বাচনে এই এআই হবে সবচেয়ে বড় অস্ত্র এবং সেটাকে নিয়ন্ত্রণ করা। যদি কেউ এআই বানায়, বলে যে দুপুরবেলা যে ভোট বাতিল করা হলো, হ্যাঁ সেটাই, উনি সেই ব্যাপারে প্রস্তুতি আছে কিনা? তারপরে কি এই প্রস্তুতি ওনার আছে যে যারা এই নির্বাচনকে ইয়ে করতে চায়, যারা নিষিদ্ধ দল, যাদের কার্যক্রম নিষিদ্ধ আছে, তারা কি চাইবে যারা সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক উত্তরণ হবে? চাইবে তারা? তাদের তো নিশ্চিতভাবে কিছু ভোট এই দেশে আছে এবং কোনো কোনো অঞ্চল আছে যে জায়গায় তাদের প্রাধান্য আছে, এটাও সত্যি কথা। সেই জায়গায় যদি তারা সেই নির্বাচনের জায়গাগুলোকে যদি ওই জায়গায় যদি নির্বাচন যদি না হতে দেন, সেই জায়গায় কোনো প্রস্তুতি আছে? এই তত্ত্বাবধায়ক সরকারের
আচরণ করবার সময় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এসে গেছে। হাতে গোনা 90-এর সামান্য কটা দিন বেশি তাদের কাছে আছে। এখন যদি তাদের হোমওয়ার্ক না থাকে, চ্যালেঞ্জ করতে ছেড়ে যদি তারা চিহ্নিত করতে না পারে, নির্বাচন পরিচালনার জন্য যে কর্মযজ্ঞ লাগে প্রশাসনিক, পুলিশ এবং সার্বিকভাবে রাজনৈতিক দলের, তাদের কাছ থেকে শোনা, ভাই আপনারা কি কি চ্যালেঞ্জ আশঙ্কা করছেন, তার প্রতিকারের জন্য আপনাদের পরামর্শ কি, আমাদের প্রস্তুতি এটা আছে, আর কিছু করতে হবে কিনা, যদি আন্তর্জাতিক সহায়তার দরকার থাকে সেটা আমি নেব কিনা। আপনার পর্যবেক্ষকরা যারা আসবেন তারা যদি দেখেন যে কোনো একটা জায়গাতে নিশ্চিতভাবে ভোটের টার্ন আউট হচ্ছে না, সেটা হতেই পারে, কারণ ওই পতিত স্বৈরাচারের দোষরা যারা আছে তারা তো নির্বাচনকে সহজভাবে হতে দেবে না। এই চ্যালেঞ্জগুলোকে যদি অ্যাড্রেস না করে শুধুমাত্র বাগাড়ম্বর করতে থাকেন, তাহলে কিন্তু এই নির্বাচনের প্রত্যাশা আপনার থাকবে, প্রাপ্তি হবে না। ধন্যবাদ আপনাদের দুজনকে। আবার বিরতি নিচ্ছি। বিরতি থেকে এসে এই যে নির্বাচনের প্রার্থী বাছাই যেটি আগে বলেছিলাম সেটি নিয়ে কথা বলবো। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। চলমান রাজনীতি নিয়ে কথা বলছিলাম। যেটা মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে আসতে চাই। প্রশ্ন দুটো, একটি হচ্ছে আপনি পাভেল ভাইয়ের আগের আলোচনাতে থেকে কথা বলতে চেয়েছিলেন, আরেকটি হচ্ছে যে নির্বাচনী জোট করছেন কিনা, প্রার্থী ঘোষণা করেছেন, ভোটের মাঠের কি অবস্থা? হ্যাঁ, আমরা 108 জন প্রার্থীর প্রাথমিক সিলেকশন করেছি, আরও 50 জনের মতো আমাদের নেক্সট ভেটিংয়ে আছে। আমরা চেষ্টা করব যে সর্বোচ্চ সংখ্যক আসনের প্রার্থী দেওয়ার জন্য, যদি আমরা এককভাবে নির্বাচন করি সেটা প্রস্তুতি নিচ্ছি। জোটের ব্যাপারে দেখেন, আমরা বলেছি পুরানো রাজনৈতিক দলগুলোর সাথে জোট করতে আমরা আগ্রহী না, কারণ পুরানো রাজনৈতিক দলগুলো এমনিতেই তারা খুব শক্তিশালী, তাদের আর আলাদা জোট খুব দরকার হবে না বলে আমরা মনে করছি। আর 2 নম্বর হচ্ছে, আমাদের মতো দলগুলোকে সবাই একটু মানে সবসময় একটু উপহাস করে বলে আপনাদের কয়টা ভোট আছে, হ্যাঁ আপনাদের কয়টা লোক আছে, আপনাদের এটা আমাদেরকে অহরহ শুনতে হয়। তো সেই জন্য আমরা চাচ্ছি যে আমাদের এই নতুন রাজনীতির ক্ষেত্রটাকে আমরা একটু স্ট্রেংথেন করে নিজেরা একটা অ্যালায়েন্স আমরা তৈরি করতে পারি কিনা, এবং আমরা এটা প্রমাণ করতে চাই যে বাংলাদেশে এই দ্বিদলীয় ধারার বাইরে, মানে এতদিন তো ছিল বিএনপি আওয়ামী লীগ, এখন ধরেন অনেকে মনে করছে যে জামাতের উত্থান ঘটেছে, জামাত একটা শক্তিশালী অবস্থানে থাকবে। আমরা এই 2 পুরানো রাজনৈতিক দলের মাঝখান থেকে একটা জোট করার ব্যাপারে চেষ্টা করছি। সফল হতে পারবো কিনা জানি না, সফল যদি না হয় আমরা তো একক নির্বাচনের জন্য প্রস্তুত আছি, সেটা আমরা করব। আমরা এই নির্বাচনটাকে আমাদের প্রথম নির্বাচন, এটাকে আমরা একটা সুযোগ হিসেবে কাজে লাগাতে চাই। পাভেল ভাই একটা কথা বলেছেন গুরুত্বপূর্ণ, এটা আমাদের দেশে অনেক দিন থেকে এই অসুবিধাগুলো আছে। উনি মসজিদের রাজনীতির কথা বলেছেন, মসজিদের রাজনীতি কিন্তু কম বেশি সবাই করে। আওয়ামী লীগের লোকদেরকে আমরা দেখেছি ব্যানারটা নিয়ে তারা মসজিদে কাজ করছে, বিএনপিরও আমরা অনেক ছবি পাবো, দেখবেন সেখানে করছে। এবং আমাদের দেশের ইসলামিক দলগুলো যেটা বলেন যে ইসলামের রাজনীতি মসজিদ থেকে হয়েছে, আমাদের নবী এবং আমাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের এই সাহাবায়ে কেরাম যারা খোলাফায়ে রাশিদিন, তারা মসজিদ থেকে শাসন করেছেন। দেখেন, ওনারা যখন মসজিদ কেন্দ্রিক শাসন করেছেন তাদের অবকাঠামোটা সেইভাবে গড়েছিল। আমাদের দেশের যে রাজনৈতিক অবকাঠামো, আমাদের কিন্তু রাজনীতির আলাদা আলাদা জায়গা আছে। আপনি একটা মিটিং করার জন্য কমিউনিটি সেন্টার আছে, মিটিং করার জন্য আপনার আরো প্রাইভেট প্লেস আছে, জায়গা আছে, মাঠ আছে, নানা আছে। এবং এখানে একই মতাদর্শের অনেকগুলো দল আছে। আপনি দেখবেন কোনো কোনো মসজিদে 2টা ইসলামিক দলের মারামারি হয়েছে না? তবলিগে দেখেছেন না, একটা তো ইসলামিক মাহফিল, সেখানে তো 2 গ্রুপের মারামারি হয়েছে। এখন আজকে আপনার কাছে হয়তো মনে হচ্ছে বিএনপি আর জামাতে মারামারি করছে বলে লাগছে, কালকে যখন 2টা ইসলামিক দল মসজিদে মারামারি করবে, লাগতেও তো পারে, কমিটি নিয়ে হয়, বিভিন্ন নিয়ে হয়, তখন আপনার কাছে কি মনে হবে? আপনার তো মনে হবে যে না, হ্যাঁ ঠিক তো আছে, মসজিদ থেকেই তো ইসলাম শাসিত হয়েছে, তো মসজিদ থেকে কি ইসলাম মারামারি শিখিয়েছে? তাহলে আমরা বর্তমান যে প্রচলিত রাজনীতি, এই প্রচলিত রাজনীতি মসজিদে করা জায়েজ আছে কিনা, এটা নিয়ে আমি একটা আলোচনা শুনেছিলাম শায়েখ আহমদুল্লাহ, উনি খুবই ভালো স্কলার, উনি কিন্তু স্ট্রংলি এটাকে নিষেধ করেছেন। উনি বলেছেন আপনারা এটা বন্ধ করেন, আপনারা পলিটিক্যাল পার্টিগুলো মসজিদে কোনো প্রোগ্রাম করবেন না। এমনি আপনারা ইফতার মাহফিল করেন, দোয়া মাহফিল করেন, সেটা আলাদা জিনিস। কিন্তু এটাও উনি বলেছেন যে মসজিদে করার ব্যাপারটা সমস্যা যেটা দাঁড়ায় সেটা হলো যে এটা ইন ফিউচার খারাপ দিকে যাবে। আপনি দেখেছেন কিছুদিন আগে উত্তরায় একজন ইমামকে কিন্তু জামাতি একটা চিঠি দিয়েছে যে মসজিদে রাজনৈতিক আলোচনা করা যাবে না। এটা হচ্ছে কি, আমরা আবার ওই ইমামও আবার প্রার্থী হতে চান আরেক দল থেকে। হ্যাঁ, ধরেন আপনি তো মসজিদের কথা বলছেন, এইটা যদি হয় মন্দিরে, এটা যদি হয় প্যাগোডায়, তো ভয়ানক অবস্থা, কারণ সবাই তো সেটাতে ইউজ করবে রাজনৈতিক দল হিসেবে। আপনি দেখেন মন্দিরে গিয়ে তো এখন ইসলামিক দলগুলো রাজনীতি করছে। কালকে দেখলাম যে জামাতের সেক্রেটারি জেনারেল বলছে নৌকা, এতদিন হিন্দুরা ভোট দিয়েছে নৌকায়, এখন থেকে হিন্দুদের মার্কা হচ্ছে দাঁড়িপাল্লা। তাহলে এই যে ধর্মীয়, এই যে মন্দিরে গিয়ে কথা বলা, এটাও তো একটা পবিত্র স্থানে, সবাই বলবে যে এখানে রাজনীতি চলবে না। এই জন্য আমাদের সবার ঐকমত্য হতে হবে।
ভাই যারা বলছেন মসজিদের রাজনীতি হবে তারাই কালকে বলবেন যে মসজিদের রাজনীতি করা যাবে না, আমি বলে রাখলাম আপনাকে। সেই জন্য কিছু কিছু জায়গায় যেগুলো আমাদের খুব সেন্সিটিভ জায়গা, ধরেন আমি একটা মসজিদে গিয়ে রাজনৈতিক বক্তব্য রাখছি, সেখানে একজন মুসল্লি উঠে দাঁড়িয়ে তার বলার তো রাইট আছে যে আপনি এখানে পলিটিক্যাল আলোচনা করতে পারবেন না। এখন আমার কাছে সেটা ইসলামিক আলোচনা, তার কাছে এটা পলিটিক্যাল আলোচনা, তাই না? সে তো মনে করতে পারে যে আপনি তো আমার প্রতিদ্বন্দ্বী। তো এই জায়গাগুলো যেটা পাভেল ভাই বলেছেন, আমি যেটা মনে করি পাভেল ভাই আপনারা যেহেতু একসাথে রাজনীতি করেছেন, এই জায়গাগুলোতে একটা কনসেনসাসে পৌঁছান। আপনি দেখবেন মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন মানে মুসলিম কান্ট্রি আছে যেখানে তারা কিন্তু এই সমস্ত জায়গায় একটা ঐক্যমত্যে পৌঁছেছে, তাদের মধ্যে কিন্তু এগুলো নিয়ে খুব বেশি বিরোধ নাই। তো আমাদের ভবিষ্যৎ রাজনীতিতে আমি ভয় দেখি এটা, যে এই মসজিদের রাজনীতি আরো ঘটনা এগুলো ঘটবে। কারণ আমার যেটা মনে হয়েছে যে বিএনপির লোকেরা এখন জামাতকে যেখানে মসজিদে এই ধরনের রাজনীতির কথা বলতে চাবে সেখানে তারা কিন্তু চ্যালেঞ্জ করবে। এখন কোনটা বিএনপির লোক কোনটা আওয়ামী লীগের লোক তো করতে পারে দাঁড়িয়ে, তখন কিন্তু এগুলো মসজিদের মধ্যে মারামারি হবে এবং এটা নিয়ে খুব ভয়ানক সাম্প্রদায়িক বা ধর্মীয় সংঘাত হতে পারে। ধন্যবাদ আপনাকে পাভেল ভাই। এই প্রসঙ্গেও বাদ ওই নির্বাচন প্রসঙ্গে আসতে চাই, 2 মিনিট সময় পাবো। সেটি হচ্ছে যে ফোন দেয়া শুরু হয়েছে কিনা যাদেরকে নমিনেশন দিচ্ছেন আপনারা? আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যে ফোন দেন, আপনারা নিজেরাও তার বাস্তব প্রমাণ নিজেরাও দেখে দেন। ফোন উনি দেন কারণ তাকে তার রাজনীতির জন্য তার নেতাকর্মীদের সাথে সার্বক্ষণিক তাকে যোগাযোগ রাখতে হয়। না উনি, আমরা এরকম নজির পেয়েছি যে আগে যখন রাজনৈতিক কর্মকাণ্ড আপনারা করতে পারতেন না তখন একেবারে তৃণমূল পর্যায়ে টেলিফোনে যোগাযোগ, টেলিফোন নাম্বার আছে ওনার কাছে, সবারই আছে ফোন নাম্বার। তার এই ব্যাপারে তার খুবই স্মার্ট একটা কমিউনিকেশন অভিজ্ঞতা, তার দক্ষতা তার তৈরি হয়ে গেছে। আর আপনারা যেটা বলছেন যে এই মানে সুসংবাদ প্রদানের টেলিফোন নম্বর, এটা আসলে অতিশয়োক্ত। এটাই যেটা হয় সেটা হলো যে উনি একটা বার্তাই দেন যে যাকে দেওয়া হোক না কেন সবাই একসাথে কাজ করতে হবে, কোনো রকম বিভেদ আমি দেখতে চাই না। আমাদের দলের প্রার্থীর বিরুদ্ধে যদি কারো অবস্থান হয় তাহলে কিন্তু দল কিন্তু তার ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেবে, দলে তার অবদান যতটাই থাকুক না কেন। বিএনপি একটা গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা করে, সেখানে মনোনয়ন প্রার্থনা করবার জন্য একটা প্রক্রিয়া আছে, পার্লামেন্টারি বোর্ড সেগুলোকে আহ্বান করেন, সেখানে লোকজন যান, ইন্টারভিউ হয়, তাদের যোগ্যতার বিচার হয় এবং সেখান থেকে দল একজনকে মনোনয়ন দেন। এই জায়গায় এই পদ্ধতির মধ্যে দিয়ে আমরা যেরকম দেখাবার চেষ্টা করছি যে উনি একজন ফোন করে দিলেন, এটা আমার হচ্ছে দলের শৃঙ্খলার সাথে এই কথাগুলো যায় না। আপনারা অপেক্ষা করুন, দল ঠিকই এখন তো মনে হয় আপনারা দরখাস্ত আহ্বান করেন। না সেটাই, আমরা কাউকে তো চাইও নি। এটা উনি ফোন করে প্রত্যেকটা এলাকার কাজ করতে সম্ভাব্য প্রার্থী যারা আছেন তাদেরকে উনি এই ব্যাপারে উদ্বুদ্ধ করতে চান, কথা বলতে চান। তো সেই কথা বলার ভেতর থেকে কেউ যদি কোনো একটা শব্দকে যদি তার পক্ষে নেওয়ার চেষ্টা উনি করেন সেটা আলাদা কথা, কিন্তু মূল কথা যেটা যে বিএনপির সকল নেতাকর্মী তার দলের প্রতীকের জন্য, দলের জন্য কাজ করবে। প্রার্থী হয়তো একজনই হবেন কিন্তু বাকি সবাই সেই তার পেছন থেকে কাজ করে যাবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে এসে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এবং রাজনীতির উত্তরণে এই যে বিভিন্ন বাধা বিপত্তি নানা শঙ্কা আসে, সেই শঙ্কার উত্তরণে বেশ কিছু পরামর্শ এখান থেকে এই দুজন রাজনীতিবিদ আমাদেরকে দিয়েছেন, সরকারকে দিয়েছেন, রাজনৈতিক দলগুলোকেও দিয়েছেন। সবার প্রত্যাশা যে সামনে নির্বাচনটা অন্তত সুন্দর পরিবেশে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে, সেই প্রত্যাশা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরাও করি। আজকের আয়োজন এখানে শেষ করব, আগামীকাল অন্য কোনো বিষয়ে আবার কথা হবে। ভালো থাকবেন সবাই।